আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান, সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি। শুধু আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে 31 জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত। সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারীদের একজন গ্রেপ্তার। জাবির হলের বারান্দায় কালেমা খচিত পতাকা, 4 শিক্ষার্থীকে শোকজ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মুরগির দামে বড় লাফ, গাজর মরিচে সেঞ্চুরি। দেশের 9 জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস। 6.2 মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে। আলোচনার মধ্যেই গালিবাফ আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় চলতি বছরের 28 জুন নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের 28 জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল কুকি চীন ন্যাশনাল আর্মি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশেপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে। অভিযানিক নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তির সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে। নতুন প্রজন্মকে শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি নির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি চুনিহারি গ্রামে সলেমান সোলার সেচ পাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মোহাম্মদ সলেমান আলীর তৈরি সলেমান সোলার সেচ পাম্প সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তি চালিত এ ধরনের প্রযুক্তি ব্যবহার বাড়ানো প্রয়োজন। আগামী অক্টোবর মাসেই শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আগস্টের মাঝামাঝি সময়। এই নির্বাচনে ভোট দিতে 31 জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানতে চাইলে ইসির সচিব আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেছেন, ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রস্তুত হচ্ছি। একটি নির্বাচন করতে যা যা প্রয়োজন আমরা সেসব নিয়ে কাজ করছি, যেন সরকার বললেই আমরা নির্বাচন করতে পারি। ভোটার তালিকা হালনাগাদ 31 জুলাই পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তারা স্থানীয় নির্বাচনের ভোটার। দেশে মোট ইউনিয়ন পরিষদ 4,580টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে 3,981টি। বাকিগুলো 2027 ও 2028 সালের দিকে নির্বাচন উপযোগী হবে। পৌরসভার রোডম্যাপ অনুযায়ী দেশের মোট 330টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী 320টি। আইনি জটিলতার কারণে 10টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়। নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কিসামত রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিজ বললেন প্রধান শিক্ষক শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 3 খ অনুযায়ী অসৎ আচরণের অপরাধ। তাই শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালির অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির নাম মোখলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা এখন প্রকাশ করা হচ্ছে না। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতের একটি কারাগারে 5 বছর কাটাতে হয়। এ ঘটনায় 2025 সালের 22 আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত সাদা কালো পতাকা টানানোর ঘটনায় 4 আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হলের ওয়ার্ডেন ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের শোকজ করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ওয়ার্ডেন উজ্জ্বল কুমার মণ্ডল এবং ডক্টর শাহাদাত হোসেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সকাল 9:30টায়। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুপুর 1টা থেকে 1 ঘন্টার নামাজের বিরতি থাকবে। এবারে নির্বাচনে মোট 573 জন ভোটার আগামী 2 বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 2টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা শানু ও জয় চৌধুরী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়াও বেড়েছে অধিকাংশ মাছের দাম। সেই সঙ্গে আগের মতো বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। সেঞ্চুরি হাঁকাচ্ছে গাজর, মরিচ। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং সোনালী মুরগি 340 টাকায় বিক্রি হচ্ছে। ডজন প্রতি ডিমের দাম রয়েছে 100 থেকে 110 টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। 2 থেকে 3 সপ্তাহে আগে বাজারে মিনিকেট, নাজিরশাইল ও বিআর 28 জাতের চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছিল। নতুন করে দাম না বাড়লেও সেই বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। দেশের 9টি জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দুপুর 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরে দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 6.2। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা
এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 11:31 ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 120 কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলা শহর থেকে প্রায় 58 কিলোমিটার পশ্চিমে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপর ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আগামী 9 জুলাই মাসহাদে দাফনের আগে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এদিকে রাজধানী তেহরানে খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি জোরে সোরে চলছে। দেশটির কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই অন্ত্যেষ্টিক্রিয়ায় 2,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নেবেন। দেশটির কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই অন্ত্যেষ্টিক্রিয়ায় 2,50,00,000 থেকে 3 কোটি মানুষ অংশ নেবেন। ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে স্থাপন করা হয়। শিয়া ইসলামে এই লাল পতাকা বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে বলেন, এই লাল পতাকা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েল ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকদের হত্যা করতে পারে বলে আশঙ্কা করেছিল ওয়াশিংটন। ঠিক সেই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের অবসান ঘটানো এবং হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমঝোতার চেষ্টা চালাচ্ছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফকে হত্যা করার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এত তীব্র ছিল যে চলতি বসন্তে তারা এক অসাধারণ পদক্ষেপ নেয়। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা পাঠানো হয়, ইসরায়েল তাদের হত্যার পরিকল্পনা করতে পারে। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনি যদি এই ব্যক্তিদের হত্যা করেন তাহলে বাস্তববাদীদেরই হত্যা করবেন। ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।